আবিব জুড়ে সাইরেন, আকাশ জুড়ে আগুনের ফুলকি। মধ্যরাতের আগেই ইসরায়েলের রাজধানী ও প্রধান শহরগুলো যেন পরিণত হয় এক একটি যুদ্ধক্ষেত্রে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যায় আগুনের গোলা, বিস্ফোরণের ঝলকানি। যুদ্ধাবস্থা যেন তীব্র রূপ নেয় রাজধানী জুড়ে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে শুক্রবার রাতেই অপারেশন ট্রু প্রমিস 3 চালায় তেহরান। পাল্টা জবাবে জ্বলে ওঠে ইসরায়েলের বেশ কয়েকটি শহর। ইরানের সঙ্গে ইয়েমেনের হুথি বাহিনীও যুক্ত হয়েছে বলেও তথ্য পাওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। আর ইরানের পাল্টা হামলার নিশানায় ছিল ইসরায়েলি সামরিক অবকাঠামো। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত 3টি পৃথক ধাপে ইরান শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে, যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও রামাল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে প্রায় 150 থেকে 200 ক্ষেপণাস্ত্র আকাশে উড়েছে। এর মধ্যে একাংশ প্রতিহত করা গেলেও বহু স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী। সাইরেনের তীব্র শব্দে ঘুমহারা হয়ে পড়ে ইসরায়েলের নাগরিকরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল ও বেসামরিক এলাকায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ। জরুরি সেবাদানকারী বাহিনী তড়িৎ গতিতে উদ্ধার অভিযানে নামে। ইসরায়েলি প্রশাসন রাজধানী অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের বাংকারে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই হামলা ছিল আত্মরক্ষামূলক। ইরানে শীর্ষ সামরিক কমান্ডার ও বৈজ্ঞানিক হত্যার ঘটনায় চুপ থাকা সম্ভব ছিল না। তারা দাবি করে এই জবাব কোনো সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রীয় আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া। Supporting Israel today is supporting war crimes. Last night, the Israeli regime, the most dangerous and terrorist regime in the world. এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও হামলা চালায় ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও কিছু রাজনৈতিক কেন্দ্রের আশপাশে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, টার্গেট ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশপাশ। তবে ইরান জানায়, হামলায় শীর্ষ নেতাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের পাল্টা হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী আশ্রয় নেন নিরাপত্তা বাংকারে। তবে নেতানিয়াহুর অবস্থান সম্পর্কে এখনও রয়েছে অস্পষ্টতা। টাইমস অব ইসরায়েলের জেরুজালেম পোস্ট সহ বিভিন্ন ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, নেতানিয়াহু দেশ ছেড়ে গ্রিসের অ্যাথেন্সে অবস্থান করছেন। Which is freedom. In the past 24 hours, we've taken out top military commanders. যুক্তরাষ্ট্রের পক্ষেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর রাতে ওভাল অফিসে জরুরি বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে। সূত্র মতে, বৈঠকে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় এবং আরব সাগরে নৌবহর মোতায়েন নিয়েও আলোচনা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তার চরম লঙ্ঘন। তিনি হুঁশিয়ার দেন, যেসব দেশ এই অভিযানে সমর্থন দিয়েছে তাদেরও ফল ভোগ করতে হবে। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধি ড্যানি টানন জাতিসংঘকে বলেন, ইরান ছিল পরমাণু অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে। কূটনৈতিক ব্যর্থ হওয়ায় আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। তার দাবি, এই হামলা ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ। সংঘাতের এই পর্যায়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই লড়াই কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয়, বরং তা সহজে রূপ নিতে পারে পূর্ণমাত্রার মধ্যপ্রাচ্য সংঘাতে। তেহরানে একযোগে চালানো ভয়াবহ বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের শীর্ষ জেনারেলদের হতাহতের পর সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন করা হয়েছে বলে দাবি করছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে, একাধিক জঙ্গি বিমানের নিরাপত্তায় নেতানিয়াহুর উড়োজাহাজ একটি গোপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এবং পরবর্তীতে তা গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে। এর আগেই শুক্রবার ভোরে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর টার্গেটেড বিমান হামলা চালায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ওই হামলায় প্রাণ হারান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি এবং খাতাম আল অনবিয়া সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশি সহ অন্তত 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা। বিশ্লেষকদের মতে, এই হামলার পর পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে একটি পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠছে এবং এমন সময়েই নেতানিয়াহুর বিদেশ সফর নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে। ইরানি বার্তা সংস্থা ইরনা বলছে, হামলার পরপরই নেতানিয়াহুকে বিশেষ প্রোটোকলের আওতায় একটি অজ্ঞাত গন্তব্যে স্থানান্তর করা হয়, যা নিরাপত্তাজনিত ঝুঁকির প্রতিক্রিয়ায় গৃহীত সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করা হচ্ছে। চ্যানেল 12-এ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বেসামরিক বিমানকে 2টি যুদ্ধ বিমান ঘিরে রেখেছে এবং সেটি মধ্যপ্রাচ্যের আকাশসীমা অতিক্রম করে গ্রিসে অবতরণ করছে। যদিও এই বিষয়ে এখনও ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রতিক্রিয়া হবে পরিমিত ও সমানুপাতিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই সফর সাময়িক নিরাপত্তাজনিত হলেও এর প্রতীকী ও কূটনৈতিক তাৎপর্য রয়েছে। এটি ইসরায়েলের ভেতরকার চাপ, আন্তর্জাতিক উত্তেজনা ও আঞ্চলিক অনিশ্চয়তার বহিঃপ্রকাশও বটে। নেতানিয়াহু হয়তো এই মুহূর্তে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শে ব্যস্ত, কিন্তু তেহরানে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রতিশোধমূলক জবাব যে আসবে তা নিয়ে অনেকেরই মনে এখন প্রশ্ন। এ অবস্থায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আর বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যেন ধীরে ধীরে আরও এক যুদ্ধের প্রান্তে এগিয়ে যাচ্ছে। এক রাতেই প্রাণ হারিয়েছেন ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ 2 জন বিজ্ঞানী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একাধিক গবেষণা কেন্দ্র ও সামরিক স্থাপনা। তবে এত সব ঘটনার মধ্যেও সরাসরি নেতৃত্ব দিচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো চাপের কাছে নত হবে না। নিহত কর্মকর্তাদের স্মরণ করে তিনি প্রতিশ্রুতি দেন, দেশের স্বাধীনতা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না। শুক্রবার ভোরে ইসরায়েল কর্তৃক তেহরানে চালানো বহুপক্ষীয় হামলার পর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের সামরিক ও নিরাপত্তা মহলে নেতৃত্বের বড় রদবদল ঘটে এই হামলার পরপরই। এর মধ্যে রয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং আইআরজিসির একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ সরকারি ও নিরাপত্তা কেন্দ্রগুলো। বিশেষজ্ঞদের মতে, হামলার অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে কৌশলগতভাবে দুর্বল করা। তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখায়। অনেক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়। অবশ্য তেহরান এই হামলাকে শুধুমাত্র সামরিক চ্যালেঞ্জ হিসাবে দেখছে না, বরং দেশটির রাজনৈতিক নেতৃত্ব এটিকে বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধের অংশ হিসেবে দেখছে। ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিন, লেবানন এবং ইয়েমেনে তাদের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি রাজনৈতিক ও কৌশলগত সমর্থন দিয়ে আসছে। এর ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এক বিবৃতিতে ইরান দাবি করে এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, এই ধরনের আগ্রাসন শুধু ইরানের নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। যারা এই আক্রমণকে সমর্থন করছে তারাও আন্তর্জাতিক দায় এড়াতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের প্রতিনিধিরা জাতিসংঘে জানান তারা তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইসরায়েলি ভাষ্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূচনা। এদিকে যুক্তরাষ্ট্রও পরিস্থিতি ঘিরে সক্রিয় ভূমিকা নিয়েছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয়ের কথা বলছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, এই সংঘাতে যেন আন্তর্জাতিক শান্তি ব্যাহত না হয়, সেটি এখন প্রধান লক্ষ্য। তেহরানের অভ্যন্তরে এখন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। খামেনির নির্দেশে ইরানের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে খামেনি বলেন, এই পরিস্থিতিতে ইরানকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এটি কেবল একদিনের সংকট নয়, বরং দীর্ঘমেয়াদী প্রতিরোধের সূচনা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সংঘাত কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং এর মাধ্যমে নতুন করে তীব্র হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে কৌশলগত পাল্টাপাল্টি সংঘাতের ধারা, যার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতেও। ইরানে ইসরায়েলের হামলার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েল একতরফাভাবে এই হামলা চালিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। তবে তিনি স্বীকার করেছেন, ইসরায়েল আত্মরক্ষার স্বার্থে এই হামলা চালানো জরুরি মনে করেছিল। পাশাপাশি রুবিও ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাল্টা হামলায় যেন যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত না আসে। তবে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তারা হামলার পরিকল্পনা আগে থেকেই জানতেন। ট্রাম্প বলেন, এটি কোনো সতর্কবার্তা ছিল না, আমরা জানতাম কি ঘটছে। এমনকি তিনি হামলার দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথাও বলেছেন বলেও উল্লেখ করেন। আর ট্রাম্পের এই মন্তব্যের পর কূটনীতিকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের সম্মতি নিয়েই ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু, অর্থাৎ ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে ইরান আক্রমণ করছে মূলত যুক্তরাষ্ট্র, এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন বিশ্লেষণে। ট্রাম্প আরো বলেন, আমি ইরানকে বলেছিলাম তোমাদের 60 দিন সময় আছে চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। 61তম দিনেই ইসরায়েল হামলা চালালো। তিনি এটিকে খুব সফল হামলা বলেও প্রশংসা করেন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, ইরানের যেসব পারমাণবিক স্থাপনা ভূগর্ভে অবস্থিত, সেখানে হামলা চালাতে যে ধরনের বাংকার বাস্টার বোমা প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। অতএব হামলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে এই মাত্রার সফল অপারেশন চালানো প্রায় অসম্ভব বলেই মনে করছে তারা। এই ঘটনার পর ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের প্রচেষ্টা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগামী রোববার দুদেশের মধ্যে 6ষ্ঠ দফায় আলোচনায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হামলার পর ইরান কতটা আগ্রহ নিয়ে আলোচনায় বসবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ছায়ার তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা। শুক্রবার গভীর রাতে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও সামরিক স্থাপনায় চালানো এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের প্রধান হুসাইন সালামি সহ অন্তত একজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানী। তেহরান জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক আর শিশুও। হামলার ধরন এবং লক্ষ্যবস্তু দেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল স্ট্র্যাটেজিক অ্যাসাসিনেশন, এর মাধ্যমে ইরানের পরমাণু সক্ষমতাকে পঙ্গু করে দেওয়ার প্রচেষ্টা। হামলার পরপরই ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
ইরান শুরু থেকেই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল এই ব্যাখ্যা মানতে নারাজ। বরং তারা মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সেই আশঙ্কা থেকেই এই হামলার যৌক্তিকতা তুলে ধরছে তারা। The great Satan. And this is why for decades হামলার জবাবে ইরান ইতিমধ্যে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল এই হামলার জন্য চরম শাস্তি পাবে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ইতিমধ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরান সংঘাত যদি পরিপূর্ণ যুদ্ধে রূপ নেয় তবে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাতে জড়িয়ে পড়বে। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রগুলো এই ঘটনার উপর নজর রাখছে। কিছু দেশ শান্তি ও সংযমের আহ্বান জানালেও ট্রাম্প মন্তব্য করেছেন, এই হামলা বাজারের জন্য ভালো, কারণ ইরান পারমাণবিক অস্ত্রের পথে এগোতে পারবে না। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য অস্থিরতা আরও বাড়াবে এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ অনিশ্চিত হলে বিশ্ববাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। ইসরায়েলের এই সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের মিশ্র বার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও ঘোলাটে করেছে। যখন পরমাণু চুক্তির আলোচনায় কিছুটা হলেও অগ্রগতি হতে পারত, তখনই এই হামলা শুধু কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্তই করেনি, বরং পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল আর এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরও বলেন, গতরাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না, ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে, এমনকি তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে 1000 সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে। 80টিরও বেশি দেশে কমপক্ষে 1,70,000 সেনাও রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস 3। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যাত্রা শুরু করেছে, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ইন চিফের উপদেষ্টা জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এদিকে সিএনএন জানায়, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় রাতভর 5 বার জায়গা বদল করেছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত 5 বার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। রাতভর সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, ইসরায়েলে কঠিন রাত কেটেছে। তিনি আরও বলেন, প্রতি শনিবার উদযাপিত ইহুদি বিশ্রামের দিন সাব্বাত শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত এবার তা হবে না। এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়। এই পদক্ষেপ নেওয়া হয় ইসরায়েলের হামলার 2 দিন আগে।
ইসরায়েলের হামলার পর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা শুরু করেছে। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলে অন্তত 4 জন নিহত এবং 70 জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি। ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে শুক্রবার রাতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব শেষ হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে। নাম প্রকাশ করেননি এমন একজন কর্মকর্তার বরাতে ফার্স এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা জানান, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। এদিকে ইসরায়েলও জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের হামলা চলবে। এর আগে গত শুক্রবার ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করছে তারা ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, ইউরেনিয়াম মজুদের প্রধান অবকাঠামো সহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ অন্তত 20 জন কমান্ডারকে হত্যা করেছে। ইরান জানিয়েছে ইসরায়েলি হামলায় 78 জন নিহত ও 3 শতাধিক আহত হয়েছে। আর এমন ঘটনায় বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে কোনো সময় দুই দেশের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। ইরান ইসরায়েল উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনেকেই মনে করছেন এক উদ্বেগজনক সামরিক বার্তা, যা শুধু ইসরায়েলকেই নয় বরং ইরান সহ গোটা অঞ্চলকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য হিল জানিয়েছে এই জাহাজ মোতায়েনের উদ্দেশ্য হল ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী ইউএসএস টুইট-ডি আইজেনহাওয়ার নামের এই বিমানবাহী যুদ্ধজাহাজ ইতিমধ্যে ভূমধ্যসাগর পেরিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হয়েছে। সঙ্গে রয়েছে আরও কয়েকটি সহায়ক যুদ্ধজাহাজ, যা আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আঞ্চলিক হামলা প্রতিরোধ করাই এই যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা সম্প্রতি একাধিকবার বলেছেন ইসরায়েলকে রক্ষা করতে আমরা প্রয়োজনে সরাসরি সামরিক পদক্ষেপ নেব। ইসরায়েল নিরাপদ না থাকলে যুক্তরাষ্ট্রও নিরাপদ নয়। এই প্রেক্ষাপটে যুদ্ধজাহাজ পাঠানো শুধু প্রতীকী নয়, বরং এটি কার্যকর কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরালো করতে চাইছে। ইরান যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে যুক্তরাষ্ট্র অবাঞ্ছিত উত্তেজনা তৈরি করছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধজাহাজ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, বরং এটি আগুনে ঘি ঢালার মতো। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন জাহাজ যদি ইরানি সীমা অতিক্রম করে তাহলে তাদের আর ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি যুদ্ধ এড়িয়ে অঞ্চল জুড়ে তাদের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে, যেমন হিজবুল্লাহ, হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যুদ্ধজাহাজ মোতায়েন পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নতুন করে নিরাপত্তা পুনর্মূল্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। এছাড়া বিবিসি ও রয়টার্স মনে করছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানকে সরাসরি সংঘাতে না জড়িয়েও চাপের মধ্যে ফেলার কৌশল হতে পারে। এতে একটি যুদ্ধ না হলেও উত্তেজনা দীর্ঘমেয়াদে টিকবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। এদিকে রাশিয়া ও চীন যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করেছে, সংঘাত নয়, সংলাপ প্রয়োজন। যুক্তরাষ্ট্র যদি সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে এটি হতে পারে দ্বিতীয়বারের মতো ইরাক যুদ্ধের আরেকটি ভূ রাজনৈতিক ভুল,
যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। তবে এই যুদ্ধজাহাজ এখন পর্যন্ত কোনো সামরিক অভিযান চালায়নি, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনও কূটনৈতিক পথ উন্মুক্ত রেখেছে। তবে কূটনীতি যদি ব্যর্থ হয় তাহলে এই সংঘাত পুরো অঞ্চলকে এক দীর্ঘমেয়াদী যুদ্ধে ঠেলে দিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ও তাদের মিত্ররা সরাসরি মুখোমুখি হতে পারে। মার্কিন যুদ্ধজাহাজের মধ্যপ্রাচ্যে রওনা হওয়ার ঘটনা আন্তর্জাতিক রাজনীতির আরও একটি স্পষ্ট বার্তা। বিশ্ব এখন এক নতুন মেরুকরণের পথে এগোচ্ছে, যেখানে কূটনীতি, প্রতিরক্ষা ও প্রতিরোধ সব কিছুই একসঙ্গে অবস্থান করছে উত্তাল এক দিগন্তে। ইরানের ইসরায়েলের হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে চীন ও রাশিয়া এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই আলোচনায় দুই পরাশক্তি ইসরায়েলের বিরুদ্ধে জোরালো কণ্ঠে অবস্থান নিয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। চীন বলছে এই ধরনের হামলা কেবল উত্তেজনা বাড়াবে এবং সংঘর্ষকে আরও বিস্তৃত করবে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত বিশ্লেষণী প্রতিবেদন অনুযায়ী বেইজিং মনে করছে এই হামলার মাধ্যমে ওয়াশিংটনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থনে ইসরায়েলের মধ্যপ্রাচ্য নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করছে। বিশ্লেষণে বলা হয়েছে ইরানকে টার্গেট করে দেয়া এই বার্তা আসলে রাশিয়া এবং চীনকেও পরোক্ষভাবে চাপে রাখার কৌশল। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং ইরানের নেতানিয়াহুর হামলার নিন্দা জানান এবং ক্ষতিপূরণ নয়, সক্রিয় আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দাবি জানান। ফু কং আরও বলেন, ইসরায়েল আরেকটি রেড লাইন অতিক্রম করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের এই হামলাকে সার্বভৌমত্বের ভয়াবহ লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং ইরানকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার দায় ইসরায়েলকেই নিতে হবে। রুশ সংবাদ সংস্থা তাস এবং আরটি জানিয়েছে, মস্কো মনে করছে এই হামলা শুধু ইরান নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার বিষয়ে এক ধরনের চ্যালেঞ্জ। রাশিয়া জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাবও তুলেছে, যেখানে চীন একমত প্রকাশ করেছে। রাশিয়া ও ইরান বর্তমানে সিরিয়ায় যৌথভাবে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। সিরিয়ায় ইসরায়েলের হামলা রাশিয়ার জন্য দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ ছিল। এবার ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা মস্কোকে আরও সরব করে তুলেছে। চীন ও রাশিয়ার এই একত্রিত অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, বিশেষ করে পশ্চিমা জোটের প্রতি। তারা উভয়ে মনে করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে একতরফাভাবে শক্তির ব্যবহার করছে, যার ফলে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধ ও দক্ষিণ চীন সাগর ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বে নতুন এক মেরুকরণের জন্ম দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং ফরাসি লোমদের মতে, চীন ও রাশিয়ার এই প্রতিক্রিয়া শুধু ইরানের সুরক্ষাই নয়, বিশ্বে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান দৃঢ় করার কৌশলের অংশ। ইরানে ইসরায়েলের হামলার পর চীন ও রাশিয়ার কূটনৈতিক প্রতিক্রিয়া ও অবস্থান শুধু একটি তাৎক্ষণিক প্রতিবাদ নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত অবস্থানের ইঙ্গিত। এই দুই পরাশক্তির সক্রিয় ভূমিকা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে, যেখানে ইরান হয়ে উঠছে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিশ্ব কি আরও একটি ঠান্ডা যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি হবে একটি জটিল ত্রিমুখী সংঘর্ষের সূচনা? সময়ই বলবে। তবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক ক্ষণিক দৃশ্যপটে এখন চীন ও রাশিয়ার অবস্থান অনেকটা স্পষ্ট এবং দৃঢ়। বৃহস্পতিবার
বৃহস্পতিবার ট্রাম্পের বক্তব্যে শান্তির বার্তা শোনা গেলেও শুক্রবার সকালেই ইরান জুড়ে চালানো হয় ভয়াবহ বিমান হামলা। এই হামলার দায় নিচ্ছে ইসরায়েল, আর হোয়াইট হাউস বলছে তারা আগেই জানতো কিন্তু আটকায়নি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্প কি যুদ্ধ চায় নাকি নিজের দলের ঘাঁটি থেকে এবার ভাঙন শুরু? I think we're going to have a very good meeting tomorrow morning. We're going to get along really well. ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন নয়, তবে এবার একেবারে যুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে পরিস্থিতি। ইসরায়েলের দাবি তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে আমরা কেবল চাচ্ছি ইরান পারমাণবিক বোমা না বানাক। তবে কথার আড়ালে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলের হামলার পৃষ্ঠপোষকতা করছে, অথচ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বলেছিলেন সব যুদ্ধ বন্ধ করাই আমাদের লক্ষ্য। আর এখানেই তৈরি হচ্ছে বিভাজন। ট্রাম্পের নিজ দলেরই একাধিক প্রভাবশালী নেতা এবং ডানপন্থী ধারার বিশ্লেষকরা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র কেন অন্য দেশের হয়ে যুদ্ধ করতে যাবে? টাকার কালসার নেটওয়ার্কের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি যুদ্ধ চায় তারা করুক, কিন্তু যুক্তরাষ্ট্রের কাঁধে তারা কেন ভর করবে? সেই বিবৃতিতেই আরো বলা হয়, এই যুদ্ধ হয়তো আমেরিকার হাজারো নাগরিকের প্রাণ কেড়ে নিতে পারে, পরবর্তী প্রজন্মে সন্ত্রাসবাদ উস্কে দিতে পারে, যার সাথে আমেরিকার স্বার্থের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সিনেটর র্যান্ড পল এক সামাজিক পোস্টে লিখেছেন, আমেরিকার জনগণ যুদ্ধ চায় না। ট্রাম্পের নির্বাচনী জয় হয়েছিল আমেরিকা ফার্স্ট স্লোগানের ওপর ভর করে। আমি প্রেসিডেন্টকে অনুরোধ করছি তিনি নিজের কথা মনে রাখুন, অন্য দেশের যুদ্ধে আমরাও যেন না যাই। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিনও এক্সে লিখেছেন, আমি শুধু শান্তি চাই, এটাই আমার অফিসিয়াল অবস্থান। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডো মার্চ মাসে কংগ্রেসে জানিয়ে দিয়েছিলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করছে না। তবে এরপরও ইসরায়েল হামলা চালিয়েছে। প্রশ্ন উঠছে, ইসরায়েল কাদের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালালো? ট্রাম্প কি জানতেন, তবুও থামাননি? ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন তিনি আগেই জানতেন ইসরায়েল হামলা চালাবে, কিন্তু থামাননি। ট্রাম্পের ভাষায়, ইরান যদি আমাদের আহ্বানে সাড়া না দেয় তাহলে পরিস্থিতি তাদের জানা থেকেও ভয়ানক হবে। বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক সরঞ্জাম আমাদের হাতে আছে এবং তার অনেকটাই এখন ইসরায়েলের কাছেও আছে। এই বক্তব্য থেকেই অনেকেই বলছেন ট্রাম্প হয়তো হামলা ঠেকাতে চাননি এবং পরোক্ষভাবে সমর্থন করেছেন। তবে মার্কিন রাজনীতির ভেতরেই এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে 50 বছরের কম বয়সী রিপাবলিকানদের অর্ধেকের বেশি এখন ইসরায়েলের প্রতি অনুকূল মনোভাব পোষণ করেন না। ক্যাটো ইনস্টিটিউটের বিশ্লেষক জন হফম্যান বলেন, ট্রাম্পের ঘাঁটির বড় অংশই এখন যুদ্ধবিরোধী। তারা মনে করে এসব যুদ্ধই রিপাবলিকানদের ব্যর্থতার কারণ হয়। ইসরায়েলের জন্য এই ধরনের যুদ্ধ করতে গিয়ে নিজেদের ঘরেই আগুন লাগছে। একই সঙ্গে ইতিহাসও ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছে। জর্জ বুশের নেতৃত্বে ইরাক আফগানিস্তান যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনা নিহত হয়েছেন, শত শত কোটি ডলার ব্যয় হয়েছে, অথচ ইরাকে গঠিত সরকার পরবর্তীতে হয়ে উঠেছে ইরানপন্থী। আফগানিস্তানে আবারও ক্ষমতায় ফিরে এসেছে তালেবান। এই ইতিহাস মাথায় রেখেই ট্রাম্প 2024 সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, আমি থাকলে আফগানিস্তানের সেই ভয়াবহ পরাজয় কখনো ঘটতো না। Somebody has to use that equipment, and they have been very brave. কিন্তু এখন পরিস্থিতি পুরাই উল্টো। ট্রাম্প হয়তো সরাসরি যুদ্ধের ঘোষণা করেননি, কিন্তু কার্যত সেই পথেই হাঁটছেন। বিশেষজ্ঞ ত্রিতা পার্সি বলেন, ট্রাম্প বাইরে বাইরে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে হামলার বিষয়টি জানতেন। এমনকি ইরান যুক্তরাষ্ট্র 6 দফা বৈঠকের আগে সবাই ভাবছিল হামলা হবে না, কিন্তু এর আগেই হামলা চালানো হলো। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দিক থেকেই ইসরায়েলের হামলার সমর্থন এসেছে। তবে নতুন প্রজন্মের ডানপন্থী অংশ যে আর আগের মতো চোখ বন্ধ করে ইসরায়েলকে সমর্থন করবে না তা পরিষ্কার। এখন বড় প্রশ্ন, ট্রাম্প কি নিজের ঘাঁটির কথা শুনবেন নাকি ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রকে আরেকটি অজানা যুদ্ধের দিকে ঠেলে দিবেন?